সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। এই সময়ের আলাপে মনে হয় আপনি এর আগেও এসেছিলেন, তাই না? জি, একবার এসেছিলাম, আপনাকে ধন্যবাদ। আমরা খুবই খোলামেলা একটু আলোচনা করব। এই যে নতুন একটি দায়িত্ব, কেমন এনজয় করছেন? দেখেন, দায়িত্ব আসলে কখনোই এনজয় করা যায় না। এটি আপনার কাজের পরিধি আরও বেশি বাড়ায়। আমি এই দায়িত্ব পাওয়ার আগে নিজের মতন ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করেছি, বলেছি, এবং কোনো টাইম বার্ডেন ছিল না। আর এখন তো একটি নিয়মের মধ্যে চলতে হয়, নিয়মের মধ্যে থাকতে হয়, কাজ করতে হয়। সুতরাং যারা আসলে পদে থাকে বা দায়িত্বে থাকে তারা আসলে এনজয় করে না, তাদের পরিশ্রম আরও বেশি বেড়ে যায় এবং তাদের একটি সীমানা তৈরি হয়ে যায়। ঠিক আমি ওর মধ্যে আছি আর কি। না, আগে যেভাবে কথা বলতেন, যেভাবে বক্তব্য দিতেন, যেই বাচন ভঙ্গি ছিল, যেই হুঁশিয়ারিগুলো ছিল, এখনও কি সেগুলো দিতে পারেন? যে আগে ব্যক্তিগত জায়গা থেকে অনেক কথাবার্তা বলেছি, বিশেষ করে আন্দোলন সংগ্রামের সময় যে ভাষা, টোন, টিউন, হুমকি ধামকি, মানে রাজনৈতিক বক্তব্য যেরকম হয়, এখন তো চাইলে ওইগুলো দেওয়ার সুযোগ নাই। এখন হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলতে হয়, অনেক চিন্তা করে কথা বলতে হয়, বা আমার লিমিটটা আমাকে বুঝতে হয়। প্রত্যেকটা মানুষের জন্যই আমার কাছে মনে হয় যে কতটুকু আমি নিতে পারবো, আমার ততটুকুই করা উচিত। ঠিক একটি দায়িত্ব এরকমই। কিন্তু আপনি যেই কথাগুলো এখন বলেন, অনেকেই যেটা প্রশ্ন করেন যে এটা কি আসলে মানে সরকারের ভাষা নাকি ব্যক্তি রাশেদ খানের ব্যক্তিগত ভাষা? দেখেন, আমি একজন মানুষ না, আমার তো ব্যক্তিগত জীবন আছে। তো যে সময় আমি সংক্ষুব্ধ হই কারোর সমালোচনা, কারোর ব্যক্তিগত আক্রমণ দ্বারা, ঠিক আমাকেও সেটির উত্তর দিতে হয়, প্রতিবাদ জানাতে হয়। কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে, আমি ব্যক্তিগতভাবে যদি আঘাতপ্রাপ্ত হই, মানে আমার গায়ে যদি ব্যথা লাগে, তাহলে আমি চাই বা না চাই আমাদের আসলে সৃষ্টি করা এরকম যে আমার হাত তার দিকে অটোমেটিকলি চলে যাবে। আপনি আমাকে একটা চর মারলে, মানে দেখবেন মুহূর্তের মধ্যে মানুষের এটা হয়, ওই প্রতিবাদ জানানো। তো যারা আমাকে নিয়ে সমালোচনা করছে, আমি তাদের কথাগুলোর উত্তর দিই। যেমন এর আগে কর্নেল অলি আহমেদ, তিনি আমার মা বাবার পরিচয় নিয়ে কথা বলেছেন, আমি উত্তর দিয়েছি। আচ্ছা, তো আপনি বলেন, তার মতন একজন বর্ষীয়ান নেতা, তিনি এই ভাষায় এইভাবে কথা বলবেন আর আমি উত্তর দিব না, চুপ থাকবো, এটা কি হয় নাকি? এরপরে জামাতের আমির, তিনি আমাকে বললেন এখন আর বিসিএস দেয়া লাগবে না। চিন্তা করেন যে আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, অনেক বড় বড় মন্ত্রী আছে, স্থায়ী কমিটির সদস্যরা আছে, জামাতের আমির, তিনি আমাকে নিয়ে সমালোচনা করলেন, কটাক্ষ করলেন, এবং তিনি তার কর্মী বাহিনী, বট বাহিনীকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। এই যে জামাতের আমির, তিনি আমাকে নিয়ে কটাক্ষ করলেন, সমালোচনা না, কটাক্ষ করলেন। এর মধ্য দিয়ে তিনি তার বট বাহিনীকে এক ধরনের নির্দেশনা দিলেন যে যেখানেই রাশেদ খান সেখানেই গালিগালাজ, আচ্ছা, সেখানেই আক্রমণ। তো এই ধরনের কিছু বক্তব্য তো বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো তখন আমি তার কাউন্টারগুলো বা সমালোচনাগুলো আমিও করেছি যে জামাতের আমির, তিনি কি জানেন না যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী থাকে? দেখেন, রাজনৈতিক উপদেষ্টা আছে না? আচ্ছা। তো রাজনৈতিক উপদেষ্টারা তারা কিন্তু মন্ত্রী পদমর্যাদার, মানে তারা একজন মন্ত্রী যে ধরনের ফ্যাসিলিটি ভোগ করে, তারা সেই ধরনের ফ্যাসিলিটি ভোগ করছে। আর আমি সহকারী, মানে আমি তাদের পরে, তো যে কারণে আমাকে সচিব পদমর্যাদা। এটা তো এমন না যে আমি আমলা সচিব, মানে বিসিএস ক্যাডার দিয়ে, বিসিএস পরীক্ষা দিয়ে, তাই না? তো তিনি একজন বাংলাদেশের প্রধান
বিরোধী দলীয় নেতা, তার মাথায় যদি আসলে মানে রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদা, আর এইটা মানে যদি ওই বিসিএস ক্যাডার ওইটা আসলে মিলাই ফেললে। থাকে, তাহলে তো সমস্যা। এর আগেও তো হয়েছে, এমন না যে আমিই নতুন। কিন্তু সমস্যা হলো যে আমি তাদের সমালোচনাগুলো যৌক্তিকভাবে জাতির সামনে উত্থাপন করছি। কিন্তু আমরা যেই মানে আপনার আগের বক্তব্য এখন যে বক্তব্যগুলো পর্যালোচনা করে যেটা দেখলাম যে আগের চেয়ে আপনি জামাতের প্রতি একটু বেশি সংক্ষুব্ধ। না, সংক্ষুব্ধ মনে না, হচ্ছে। সংক্ষুব্ধ না। সেটা হলো যেহেতু আমি রাজনৈতিক বা দায়িত্বপ্রাপ্ত, জামাতের সমালোচনা বেশি করছেন, বক্তব্য দিচ্ছেন বেশি। এটা আসলে আপনার সামনে কেন বেশি আসতেছে বলি। কেন? দেখেন, হ্যাঁ। আমার এই যে আজকের যে শোটা, তো এই শো যে সময় জামাত এবং শিবিরের লোকজন দেখবে, ওই যে তাদের আমির নির্দেশনা দিয়ে রেখেছে যে রাশেদ খান যেখানে গালিগালাজ সেখানে দিবা, তো তারা তো দেখা মাত্রই গালিগালাজ শুরু করে দিবে। তো বেশি কমেন্ট মানে কি, মানুষের কাছে বেশি রিচ হবে, বিষয়টা আসলে এইরকম। মানে তারা তো আসলে মানে আমাকে দেখা মাত্রই তারা এক ধরনের ঘৃণা ছড়ায়, গালিগালাজ করে। তো যে কারণে এইগুলো আসলে মানুষের কাছে বেশি রিচ হয়। তবে এর মধ্য দিয়ে তাদের চরিত্রটা আসলে মানুষ বুঝতেছে যে জামাত শিবির মানেই গালি পার্টি। এখন কিন্তু জামাত শিবিরকে কেউ ইসলামিক পার্টি বলে না। মানুষ বলছে যে জামাত শিবির মানেই গালি পার্টি। জামাত উচ্চারণ করতে গেলে এখন আর কেউ বলে না যে জামাত ইসলামী, সবাই বলে কিন্তু শুধু জামাত বলে। শিবির একটি ইসলামিক ছাত্র সংগঠন, সেটার নাম কিন্তু কেউ ইসলাম তার আগে পরে লাগায় না, সবাই বলে শিবির। তার মানে কি, জামাত এবং শিবিরকে মানুষ এখন একটি গালি পার্টি হিসেবেই জানে, যে তারা আসলে গালিগালাজে উস্তাদ এবং তারা আসলে বাংলাদেশে কোনো মানে প্রকৃত মূলধারার রাজনীতি তারা করছে না, তারা প্রকৃতপক্ষে গালির চর্চা করছে। জামাতের এবং শিবিরের আমার কাছে মনে হয় যে প্রমোশনটা দেওয়া হয় যে কে কত বেশি গালি দিতে পারে। আচ্ছা, এই একটা বিষয় হচ্ছে যে অনেকেই মানে আমারও নিজেরও জানার খুবই আগ্রহ যে আপনি যদিও পরিষ্কার করেছেন যে যখন আপনাকে কেউ কটাক্ষ করে তখন তো আপনি তার জবাব দেবেনই। জবাব দেন, আমি সেটার। কিন্তু কোনটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত সংক্ষুব্ধ রাশেদ খানের বক্তব্য, এটার পার্থক্যটা কীভাবে? না, যে সময় তারা রাজনৈতিকভাবে কোনো সমালোচনা করেন, সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি তো হবেই, তাই না? তো সেগুলোর রাজনৈতিক জবাব আমি দিয়ে থাকি, সেগুলোর গঠনমূলক সমালোচনা আমি করে থাকি। কিন্তু যে সময় রাশেদ খানকে নিয়ে ব্যক্তিগতভাবে কেউ কথা বলে, আক্রমণ করে, তখন আমি সংক্ষুব্ধতার জায়গা থেকে আমার নিজেকে রক্ষা করার জন্য, আমার নিজেকে নিয়ে যে ধরনের প্রশ্ন উত্থাপন করে, আমাকে বিতর্কিত করার চেষ্টা করে, তখন সেই সংক্ষুব্ধ রাশেদ খান সেগুলো জবাব দিয়ে থাকে। আগের চেয়ে আপনি কি একটু বেশি অ্যাক্টিভ হচ্ছেন এই কথাবার্তা বলার না, ক্ষেত্রে? শোনেন, আমি তো মিডিয়ার সামনে এমন না যে আমি খুব বেশি প্রেস ব্রিফিং করি, তাই না, যেটি এনসিপির অন্যান্য নেতারা করে বা বিএনপি সিনিয়র নেতারা করে। এখন সমস্যা হলো যে আমি দেখা যাচ্ছে ফেসবুকে একটি লেখা প্রকাশ করলাম, সেটা নিয়ে নিউজ হচ্ছে, সেটা মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, এবং আমার লেখাগুলো একটু বিশ্লেষণধর্মী থাকে। হ্যাঁ, আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি আসলে মানুষকে বুঝাইতে পারি। যেমন জামাতের কিছু সমালোচনা আমি মানুষের সামনে হাজির করেছি। যেমন জামাতের আমির, তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, এটা কি আপনি জানতেন? আমি জানতাম, জানতেন, সাংবাদিক হিসেবে জানতেন, কিন্তু ওইভাবে আসলে বাংলাদেশের জনগণ জানতো না। তো যে সময় টকশোতে যে সময় যাইতাম, জামাত এবং এই এনসিপির নেতাকর্মীরা আমাকে বলা শুরু করলো নব্য বিএনপি। তো আমি সেই সময় তো জামাতের আমিরের প্রসঙ্গটা সামনে স্বাভাবিকভাবে আনতে বাধ্য হয়েছি যে জাসদ ছাত্রলীগের নেতা জামাতের, নুরুল হক নুরের প্রসঙ্গও কিন্তু আনলো, সেটা আসতেছি। তো জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির পর্যন্ত হইতে পারে, রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? এরপরে ছাত্র অধিকার পরিষদের নেতা নাহিদ ইসলাম, আক্তার হোসেন যদি এনসিপির সভাপতি সাধারণ সম্পাদক হইতে পারে, তাহলে রাশেদ খান কেন আপনার গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান করতে পারবে না? এনসিপির যারা আছে সবাই তো নব্য, দলছুট, বিভিন্ন দল থেকে এসেছে, কেউ বহিষ্কৃত, কেউ চাঁদাবাজির দায়ে দল থেকে তাকে মানে চিরতরে বহিষ্কার করা হয়েছে, যেমন ইশাক সরকার, তাই না? এরকম লোকজনই তো এনসিপিতে আছে এবং অন্য দল করে আসা, একদম ফ্রেশ ব্লাড, অন্য দল করে না। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি 4-5টা দল ইতিমধ্যে করে ফেলেছে। আর আমি তো রাশেদ খান যেহেতু গণ অধিকার পরিষদ 2022 সাল থেকে বিএনপির সাথে ছিল, এমন দলের সাথে ছিল, অবশ্যই বিএনপির আদর্শের সাথে মিল না থাকলে তো গণ অধিকার পরিষদ যুগপৎ আন্দোলনে যায় না। তো আমি তো সেই দলের সাথেই গিয়েছি, অর্থাৎ আমার আদর্শের কোনো ভায়োলেট হয়নি। কিন্তু আপনি কখনো করলেন শিবির,
কখনো আবার এবি পার্টি, কখনো আবার বাম সংগঠন, এরপরে আপনি হয়ে গেলেন এনসিপির মুখপাত্র। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই আচ্ছা, বলছি, হ্যাঁ। তাই না? হ্যাঁ। দেখেন মানে রাজনৈতিক চরিত্র কি এরকম হতে পারে একসাথে বাম এবং একসাথে শিবির করা, না। একসাথে ছাত্রলীগ এবং একসাথে শিবির করা? পূর্ব এগুলো তো পশ্চিম হয়েছে, হতে পারে না, এগুলো তো হ্যাঁ। হয়েছে। তো আমি তো সেই এমন কোনো দল করি নাই যে দলের সাথে আসলে আমার মানে সাংঘর্ষিক চিন্তা আছে, অন্য কোনো দলে গেলে প্রবলেম হবে, এরকম তো কিছু আমার ক্ষেত্রে ঘটে নাই। আমি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা এবং তার নেতৃত্ব মেনে সেই ফ্যাসিবাদী জামানা থেকে কাজ করেছি, হুম। তাই না? অন্যথায় আমাকে তো এই রাজনৈতিক দায়িত্ব দেয় না, অন্য দায়িত্ব দিত। তো দেওয়ার তো কারণ আছে, কারণ তার সাথে আমি অনেক আগে থেকে কাজ করেছি। সুতরাং আমার মনে হয়েছে যে তার নির্দেশনা, তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য সঠিক। সুতরাং তার সাথে আমার থাকার সুযোগ হলে সেটা আমার জন্য ভালো হবে এবং আমি কাজ করার সুযোগ পাবো। এবং তিনি মানুষকে মূল্যায়ন করেন, তিনি মানুষকে যথাযথ মূল্যায়ন করেন। যার ত্যাগ আছে, সংগ্রাম আছে, যার প্রজ্ঞা আছে, মেধা আছে, এগুলোকে তিনি কাজে লাগান, কাউকে তিনি অবহেলা করেন না। ইন্টারমের সময়টা দেখেন, আমরা তো 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো 24-এ আবারও কোটা ফিরে আসলো। ছাত্র সমন্বয়করা যারা ছিল আমাদেরই তো জুনিয়র, একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তাদের অনেক সংগ্রামের ইতিহাস আছে, তাই না? তো যখন কোটা ফিরে আসলো তখন সমন্বয়কদেরকে আমরা বললাম, আমি এবং নুরুল হক নূর, যে এটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। এমনকি আমার পক্ষ থেকে সর্বপ্রথম আমি আসিফ মাহমুদকে বলেছিলাম যে বিএনপির সাথে যেহেতু 2022 সাল থেকে আছি, যদি দলগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে দলগুলো ছাত্রদের সাথে মাঠে নামার জন্য প্রস্তুত আছে। আচ্ছা। আমি এই ধরনের তাদেরকে আমি আশ্বাস বা তাদেরকে আশ্বস্ত করে রেখেছিলাম যে তোমরা শুধু একা না, তোমাদের সাথে, তোমাদের পিছনে অসংখ্য মানুষ আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, কর্মীরা আছে, দেশের জনগণ আছে, যাতে করে তারা এক ধরনের আস্থার জায়গা থেকে নেতৃত্ব দিতে পারে। তো যাই হোক, পরবর্তীতে আসিফ মাহমুদ আমাকে বলে যে ভাই, সবসময় তো আসলে আমার সাথে যোগাযোগ করা কঠিন হয়ে যাবে, দেখছেন তো পরিস্থিতি, আপনারাও নেতৃত্ব দিয়েছেন, কখন গ্রেপ্তার হয়েছেন, গুম হয়েছেন, সুতরাং আমরাও তো এই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছি। তখন আমাকে আহনাফ সাইদ খান, আরেকজন সমন্বয়ক, তার সাথে যোগাযোগ করিয়ে দিল। এই আহনাফ সাইদ খান 18 জুলাই সম্ভবত, সে আমাকে বলে যে ভাই, হাসিনা এইভাবে মানুষ হত্যা করা শুরু করেছে, এই 2-3 দিনে এত মানুষ মারা গেছে, এটা আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, এটাকে আসলে এক দফার দিকেই আমরা নিয়ে যেতে চাই। তো আমি বললাম যে আমি তো তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম। আমি বলছি এটা কি শুধুমাত্র তোমার কথা না, সবার কথা? বলছে আমাদের কথা, আসিফ মাহমুদের কথা। তো এইভাবেই তো আসলে মানে বিএনপি মাঠে নেমেছে। তো তারপরে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলি যে আপনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। তো তিনি কথা বলার প্রেক্ষিতে আমাকে ফিডব্যাক দেন, আমাকে বলেন যে এবার আমরা শেষ লড়াইটা লড়ব, তুমি ছাত্রদেরকে বলো উপযুক্ত সময়ে এক দফার ঘোষণা দেওয়ার জন্য। এবং এইভাবেই কিন্তু পুরোটা আন্দোলনের সময় রাজনৈতিক নেতৃত্ব, সমন্বয়ক বা অন্যান্য যারা ছিল তাদের মধ্যে সমন্বয়টা আসলে ছিল এবং একসাথে আসলে কাজ করা হয়েছে। গণ অভ্যুত্থানে আমরা সবাই একসাথে কাজ করেছি। তো এই জায়গাগুলোতে তো আমার ক্ষুদ্র ভূমিকা হলেও তো ছিল। গণ অভ্যুত্থানে আরও অনেক হিস্ট্রি আছে। শুধু একটা হিস্ট্রির কথা যদি বলি, 31 জুলাই আন্দোলন তো তার আগে মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই সময় আমি যেহেতু 18 সালে জেল কেটেছি, আমার একটি অভিজ্ঞতা ছিল আন্দোলনের নেতৃত্ব দেওয়া, আন্দোলন কখন বন্ধ হয়ে গেলে কি করতে হয়। তো আমি সেই সময় আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করি যে ছাত্ররা তো বিপদে আছি, আমরা সবাই বিপদে, তাহলে এখন আইনজীবী, শিক্ষকদেরকে নামাতে হবে, পেশাজীবীদেরকে নামাতে হবে। তো তিনি এরপরে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলেন এবং বর্তমানে যিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তাদের সাথে কথা বলে আইনজীবীদেরকে নামার জন্য বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বিএনপিপন্থী তাদেরকে নামার জন্য বলেন। মনে আছে নিশ্চয়ই আপনার যে ব্যারিস্টার মাহমুদুল খোকন ভাই কি বলেছিল যে আমাকে ধরেন, ওকে স্যার। তো এই যে নতুনভাবে আন্দোলনটা 31 জুলাই থেকে শুরু হলো, সেটার অবদান কার? সেই অবদানটাও তো বিএনপির। তো আজকে যারা বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলে, আমি তাদের প্রশ্ন রাখতে চাই, 31 জুলাই যদি ওই দিন মানে সফলভাবে শিক্ষকরা এবং আইনজীবীরা মাঠে না নামতে পারতো, তাহলে কি আন্দোলন
পুনরায় শুরু হতো। কিন্তু বিএনপি কি তাদের যে অবদানটা সেটা কি তুলে ধরতে পারছে? না, এটা একটা বিএনপির ব্যর্থতা বলতে পারেন, যে বিএনপি আসলে নেপথ্যে থেকে এত ভূমিকা রেখেছে। হ্যাঁ, শুরুতে আসলে ছাত্ররা কারোর অবদান স্বীকার করতে চায়নি। বয়স কম ছিল, বুঝতে পারে নাই, যে কারণে তারা আসলে মানে এ ধরনের একটি বয়ান সৃষ্টি করেছিল যে আন্দোলন দেশের সাধারণ মানুষ করেছে, বিএনপি 17 বছরে কিছু করতে পারে নাই, বিএনপির এই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। তো একটা পর্যায়ে কিন্তু তারা আসলে বলতে বাধ্য হয়েছে, যে সময় আসলে আমরা আন্দোলনের নেপথ্যের গল্পগুলো সামনে হাজির করেছি, যেমন আমি যে কথাগুলো আজকে বললাম, তাই না, 31 জুলাইয়ের ঘটনা, এটা সমন্বয়করা মানে জানার কোনো সুযোগ নাই, কিন্তু ঘটনা তো এইটা, যে আমাদেরকে যে সময় সমন্বয়করা ডিবি হেফাজতে আমাদেরকে পলিসি নিতে হয়েছে, কাজ করতে হয়েছে, পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে সময় আসিফ মাহমুদরা ডিবি হেফাজতে একজন ছাত্রী স্লোগান দিচ্ছিল, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, অর্থাৎ সেই সময় আবার লিডিংটা দিয়েছে ওই সাধারণ একজন ছাত্রী। তিনি এখন কোথায় আছেন আমি জানি না। তো অসংখ্য ঘটনা ঘটেছে, মানে এই আন্দোলনটা এমন ছিল যে যখন কেউ থেমে গেছে আরেকজন শুরু করেছে, আরেকজন থেমে গেছে আরেকজন শুরু করেছে, অর্থাৎ এটা আসলে এক ধরনের স্বতঃস্ফূর্ত নেতৃত্ব ছিল। নিশ্চয়ই আপনার মনে আছে যে আমাদের শায়ের ভাইরা এবং এই যে আমাদের জিনা তাসরিন আপা, ডেইলি স্টারের সাংবাদিক, এবং তাইসির ভাই, তিনি একটা অ্যাম্বাসিতে চাকরি করেন, তারপর আমাদের লেলিন ভাই মানবাধিকার কর্মী, তারা কি করেছিলেন, এই সমন্বয়কদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে মায়ের মতন বাবার মতো নিরাপত্তা দিয়ে আগলে রাখলেন। আবার তাদের বিরুদ্ধে নাহিদ ইসলাম অভিযোগ তুললেন যে মানে ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে এক দফার ঘোষণা দেওয়ার জন্য, আমরা মাঠ থেকে দেব। আরে তারা আব্দুল কাদের, এরপরে আপনার রিফাত রশিদ, হান্নান মাসুদ, তাদেরকে তো পরামর্শ দিয়েছে, গাইডলাইন দিয়েছে যে এখন এটা করা উচিত। হ্যাঁ, সিদ্ধান্ত তারা নিয়েছে, কিন্তু পরামর্শ তো তারা দিয়েছে, তাই না? তো সেই মানুষগুলোকে আপনি ভিলেন বানিয়ে দিলেন। তারা বলেছিল কি, তারা বলেছিল যে এখন এক দফার ঘোষণা দেওয়া উচিত, সময় হয়ে এসেছে, মানে যে সময় ডিবি হেফাজত থেকে তারা আসলে মুক্তি পেল। তো মুক্তি পাওয়ার পরে যদি তারা চুপ থাকতো, এই ভিলেনটা কারা বানাচ্ছে? না, নাহিদ ইসলাম নিজেই তো তাদেরকে ভিলেন বানিয়ে দিল। আচ্ছা, তাই না? দেখলেন না, সে বলল যে ক্যান্টনমেন্ট থেকে এক দফার ঘোষণা দেওয়ার জন্য জোর করা হচ্ছে, মানে পরবর্তীতে ধরনের বয়ান সৃষ্টি করলো না। তো এর মধ্য দিয়ে যে জিনাত তাসরিন আপারা, এরপরে তাইসির ভাইরা, লেলিন ভাইরা যে অবদানটা রাখলো, সায়ের ভাইরা, সেই অবদানকে ছোট করা হলো না। হ্যাঁ, তারা এই চাপটা দিয়েছিল, এই ধাক্কাটা দিয়েছিল, এই কারণেই কিন্তু নাহিদ ইসলাম সেই 3 আগস্ট এক দফার ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। যদি এই ধাক্কাটা না আসতো, বিশ্বাস করেন, এক দফার ঘোষণা নাহিদ ইসলামের মুখ থেকে আসতো না। রিফাত রশিদ সেই সময় নাহিদ ইসলামকে বলেছিল যে আপনি যদি আগামীকাল এক দফার ঘোষণা না দেন, তাহলে এক দফার ঘোষণা আমি দিব। আমি রিফাত রশিদের সাথে কথা বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনাগুলো ঘটেছিল। এমনকি আব্দুল কাদের একটি ভিডিও বানানো হয়েছিল যে নাহিদ ইসলাম যদি ঘোষণা না দেয় জেল থেকে বের হওয়ার পরে, তাহলে আব্দুল কাদের এই ঘোষণা দিবে, ভিডিও তৈরি করা হয়েছিল। সায়ের ভাই কিন্তু পরবর্তীতে অভ্যর্থদের পরে সেই ভিডিও ছেড়েছে। আপনি কাদেরকে জিজ্ঞেস করেন, কাদের কিন্তু এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছে। তার মানে কি, তার মানে অভ্যর্থনের নায়ক অসংখ্য মানুষ রয়েছে। ফাহিম চৌধুরীকে চিনেন, শেরপুরের এমপি বিএনপির, এই মানে হান্নান মাসুদরা কিন্তু একদিন তার বাসায়ও ছিল। মানে আপনি প্রশ্ন করেন না যে বিএনপির ভূমিকা কি, বিএনপির এই যে মানে আপনার আমি কিন্তু বিএনপির ভূমিকা কে প্রশ্ন করি না, আপনার কথা বলতেছি না, অনেকে প্রশ্ন করে, আপনি বলতে তখন আমি অন্যদেরকে বোঝাচ্ছি। তো ফাহিম চৌধুরীর বাসায় ছিল, এটা কি আলোচনায় খুব বেশি আসতে পেরেছে? না। ফাহিম চৌধুরী কখনো বলেছে? না, বলে নাই তো। সংসদে বলেছে, সেটা এমপি এখন। কিন্তু এত ভূমিকা থাকার পরেও আমারও মাঝে মধ্যে অবাক হয় যে বিএনপির এত ভূমিকা, বিএনপি এটা আসলে তুলে ধরতে পারে না। এটা দুঃখজনক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানে তিনি একদিন তো বলছিলেন যে আন্দোলনের সময় আমরা আসলে ঘুমাইতে পারি না, এটা বাস্তব সত্য। তার সাথে আমার 10 থেকে 12 বারও কথা হয়েছে। মানে এখন আমি নিজে মাঝে মধ্যে বিব্রত হই যে এই কথাগুলো আমাদের কেন বলতে হবে। আসিফ মাহমুদের বইয়েই তো এই কথাগুলো থাকতে পারতো, সে তো সবই জানে। কিন্তু আসিফ মাহমুদ তো আসলে এই কথাগুলো তার বইয়ে তুলে ধরে নাই। আমি তো আপনার এই সময় টেলিভিশনের মতো চ্যানেলে বলতেছি, এমনকি এক দফার ঘোষণা যে দিল, সেই ঘোষণা দেওয়ার জন্য যে ব্যানারের খরচ, মাইক খরচ, সেটাও কিন্তু ওই সময় আমি তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদের ফান্ড থেকে পাঠানো হয়েছিল। এমনকি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে আর্থিক লজিস্টিক সাপোর্ট লাগবে, সেটাও কিন্তু আসিফ মাহমুদের কাছে পাঠানো হয়েছিল এই আহনাফ সাইদ খানের মাধ্যমে। তার মানে কি ভূমিকা আমরা রাখি নাই, এর থেকে আর কি ভূমিকা রাখতে হবে আপনি বলেন। কিন্তু আপনি
ডিবি অফিসে যখন সমন্বয়কদেরকে নেওয়া হলো, এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক করেই বলেন যে জুস খাওয়ার না, এটা 100% সঠিক। এখন একদম এটা পলিটিক্যাল রেটরিক কেন হবে? 19 জুলাই কি হয়েছিল, যে যেদিন সব থেকে বেশি শহীদ হয়েছে হত্যাযজ্ঞ শুরু হলে, তাই না? সেই শহীদের রক্ত মারিয়ে সার্জিস এবং হাসনাত সংলাপের জন্য চলে গেল। তো সেই সংলাপে তারা কি আলোচনা করলো? আব্দুল কাদের 9 দফার ঘোষণা দিল আর তারা 8 দফার ঘোষণা দিল। অর্থাৎ 9 দফাকে বানচাল করার জন্য হাসনাত এবং সার্জিস 8 দফা দিয়েছিল। এটা তো বাস্তব নাকি মিথ্যা বলতেছি আমি? নাকি মানুষ ভুলে গেছে এখন? এদেশের মানুষ তো সহজে ভুলে যায়, এই জন্য আবার মনে করিয়ে দিলাম। হ্যাঁ, মনে করে। আচ্ছা, এরপরে দেখেন যে সময় আপনার আসিফ, এরপরে আপনার নাহিদদেরকে ডিবি হেফাজতে নেওয়া হলো, তারপরে কেন এই হাসনাত এবং সার্জিসকে নেওয়া হলো? কেন একই সময় নিল না? এর কারণটা আমি যতটুকু শুনেছি সেটা হলো যে তারা মনে করছিল যে আমরা যদি বাইরে থাকি, হ্যাঁ, ওদেরকে ডিবি হেফাজতে রাখছে আর আমরা যদি বাইরে থাকি তাহলে আমরা বিতর্কিত হব, যে কারণে এক ধরনের নেগোসিয়েশন করেই মূলত তারাও ডিবি হেফাজতে গিয়েছিল। এখন যাওয়ার পরে যেটি হয়েছে যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম, তাদেরকে যে সময় রিমান্ডে নির্যাতন করছিল সেই সময় এই হাসনাত এবং সার্জিস পুকুর পাড়ে ঘুরছিল, জুস খাচ্ছিল, পাখি দেখছিল, বাতাস খাচ্ছিল। এটা সত্য, আপনি অ্যানালাইসিস করেন, আপনি গবেষণা করেন, সব পেয়ে যাবেন। নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে, আসিফ মাহমুদকে আপনার এই শোতে আরেকদিন আনেন, এনে জিজ্ঞেস করবেন যে আসলে কি তারা জুস খাচ্ছিল? হ্যাঁ, এখন হয়তো তারা ভিন্ন ব্যাখ্যা দেবে, কিন্তু আসিফ মাহমুদ কিন্তু আমার কাছে বলে গেছে ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন রাতে, 7 আগস্ট রাতে, সে আমাকে বলেছিল যে ভাই, হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেঈমানি করেছে, উপরে আল্লাহ সাক্ষী। আমি তো মুসলমান, তাই না? আমি মুসলমানের ঘরের সন্তান। আসিফ মাহমুদ 5 আগস্টের পরে 7 আগস্ট এই কথা আমাকে বলেছে। হ্যাঁ, আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আপনি ব্যক্তিগত কথোপকথন কেন আসলে পাবলিশ করছেন। না, গণ অভ্যুত্থান কোনো ব্যক্তিগত বিষয় না, এটা জাতির স্বার্থ এবং জনগণের জানার অধিকার আছে যে গণ অভ্যুত্থানের প্রকৃত নায়ক এবং খলনায়ক কারা। হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের খলনায়ক, ঘটনাচক্রে নায়ক। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা চুপ আছে, তাদের বিষয়ে মন্তব্য করে না, তাদেরকে রক্ষা করেছে। এই জন্য হাসনাত এবং সার্জিস পরবর্তীতে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তার মানে কি? তার মানে নাহিদ এবং আসিফের দয়ায় হাসনাত এবং সার্জিস রাজনীতি করছে। এখন সার্জিস দেখলাম একটি পডকাস্টে প্রশ্ন তুলেছে যে আমি ছিলাম 2 নম্বর সমন্বয়ক, হাসনাত 3 নম্বর, আমরা ছাত্র উপদেষ্টা হলাম না, খুব খারাপ লেগেছিল, আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে গেল। আরে, আসিফ মাহমুদ ভূমিকা রেখেছে, সাহসী ভূমিকা, আর সেই সময় তোমরা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছো। তা আপনার কি প্রশ্ন হয় না, একবারও কি এই প্রশ্ন আপনি নিজের কাছে সাংবাদিক হিসেবে করেন না যে 1 নম্বর সমন্বয়ক ছাত্র উপদেষ্টা হলো, 2 নম্বর 3 নম্বর তারা ছাত্র উপদেষ্টা কেন হতে পারলো না? কেন 4 নম্বর আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলো? এর মূল কারণটা হলো যে মাঝখানের এই 2 জন গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল। হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এবং নাহিদ এবং আসিফ তারা তাদের 2 জন কিন্তু তাদের মাঝখানের এই 2 জনের 2 পাশে ছিল, যে কারণে তারা গণ অভ্যুত্থানকে রক্ষা করেছিল। কয়েকদিন আগে হান্নান মাসুদের বক্তব্য শোনেন নাই? কি বলেছে সে? যে এই সার্জিসটা গণ অভ্যুত্থানের দিয়ে যে গালিটা শুরু হয় সেই গালি মারতে চেয়েছিল, বলে নাই এই কথা? শুনছেন তো? আর আমাদেরকে সুযোগ পাইলে ওরা জেলে ঢুকিয়ে দেবে, এই কথা তো হান্নান মাসুদের কথা, অডিওতে। হ্যাঁ, অডিওতে। এমনকি আপনি দেখেন গণ অভ্যুত্থানের সময় আরও যে ঘটনা ঘটেছে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ান মোল্লাকে চিনেন? হ্যাঁ, বিনিয়ামিন মোল্লা প্রথম যেদিন আন্দোলন শুরু হয় লাইব্রেরির সামনে, আপনার সেদিন বিনিয়ামিন মোল্লাকে হাসনাত আবদুল্লাহ সেই ব্যানার থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সাথে এনে বের করে দেয়। এরপরে শহীদ মিনারে তারপরে তারা গিয়েছিল, যেহেতু কোটা সংস্কার আন্দোলন তাদের রক্তের সাথেই লেগে আছে। সেখান থেকেও সার্জিসের নেতৃত্বে ছাত্রলীগের আর একটা গ্রুপ এই বিনিয়ামিন মোল্লাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এগুলো ভিডিও রয়েছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছিলাম, আপনি তো আমার সাথে অ্যাড আছেন, আপনি চাইলে আবার এই শোর পরে আপনাকে আমি দিয়ে দিব, এখন চাইলে এখনও বের করতে পারি। তো আপনি বলেন যে গণ অভ্যুত্থানে এত নেতিবাচক ভূমিকা রাখার পরে, আমি রাশেদ খান এত তথ্য জানার পরে আমি বলবো যে মহান বীর হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের মহানায়ক। তো এত মহানায়ক তো এই যে আপনি বান্দরবনে গেলেন, এই মহানায়কের বক্তব্য শোনার জন্য মানুষ আসে নাই কেন? চেয়ার খালি? ফেসবুকে লিখতেছে তাহলে কি হাসনাতের দুঃখিত সার্জিসের বক্তব্য কি তাহলে এই চেয়ারগুলো শুনতেছে? তো গণ অভ্যুত্থানের পরে এই খরাটা কেন? নাহিদ ইসলাম যদি ছাত্র উপদেষ্টা না হয়ে তিনি গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য ওই সময় ট্রাকে চড়ে সারা বাংলাদেশে ঘুরতেন, সারা বাংলাদেশের মানুষ নাহিদ ইসলামকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আর এখন কি হয়?
এই যে কিছুদিন আগে চট্টগ্রামে বন্যা হলো না, নাহিদ ইসলাম গিয়েছিল না, মানুষ পাইছেন? কেউ গেছে তার ধারে কাছে গেছে? এখন যদি নাহিদ ইসলাম কোনো জেলায় যায়, রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে, দেখার জন্য আসে? আসে বলেন? না। অথচ আজকে তারা এমন বড় বড় কথা বলছে, মনে হচ্ছে যে তারা সরকারের থেকে বড় সরকার, তারা বিশাল কিছু। শোনেন, গণ অভ্যুত্থানে এই তরুণরা নেতৃত্ব দিয়েছিল, বিশাল কিছু ছিল, এটা বাস্তব। কিন্তু 18 মাসের দুর্নীতি, কেলেঙ্কারি এবং অহংকারের কারণে নাহিদ ইসলামদের পতন হয়েছে। অহংকারী এনসিপির রাজনীতিকে এক ধরনের শেষ করে দিয়েছে। হ্যাঁ, জামাতকে নিয়ে সমালোচনা আমি করি। জামাত সম্পর্কে এই বাংলাদেশের সর্বপ্রথম নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে জামাত ভণ্ডামি করতেছে, জামাত সংস্কার চায় না। জামাত কি ইসলামিক দল? জামাত আর ইসলাম একসাথে যায় না, জামাত ভারতের সৃষ্ট একটি দল। এই কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলে নাই। হ্যাঁ। বলে নাই যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, বলে নাই এই কথা? গালিগালাজ করেছে না জামাতকে? আচ্ছা, তারপরে নাহিদ ইসলাম কি বলেছিল? এই দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, বলে নাই? এরপরে সে নিজেই জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো। আচ্ছা, গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক যদি ডাক্তার শফিকুর রহমানকে নেতা মেনে নেয়, তাহলে কি আর রাজনীতি থাকে এনসিপির? আজকে ডাক্তার জারারা বলেন আর অন্যান্য যারা আসলে প্রগতিশীল নেতৃবৃন্দ এনসিপিতে যুক্ত হয়েছিল, কেউ নাই কেন? একটাই কারণ, যে নাহিদ ইসলাম বলল যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবো না, আর সে আগে গিয়ে গোপনে গোপনে জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো, নির্বাচন করার জন্য খরচ নিল। এটা নিয়ে আবার হয়তো আপনি প্রশ্ন করবেন যে আসলে কি সত্য? হ্যাঁ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই যে এনসিপি যারা প্রার্থী হয়েছিল, হ্যাঁ, প্রত্যেক প্রার্থীর নির্বাচনী খরচ দিয়েছিল জামাত ইসলাম। আমি আজকে আপনাদের তো দিতে যাচ্ছিল মনে হয়। আমি সেখানে আসবো। আজকে আমি ওই জামাতের একজন নেতা মাহফুজ ভাই, ঢাবি শিবিরের সভাপতি ছিল, মাহফুজুর রহমান। হ্যাঁ, নেক্সাস টেলিভিশনে তার একটি টক শো আমি দেখছিলাম। তো দেখলাম তিনি বলছেন যে আমরাই তো এই হান্নান মাসুদকে পাশ করিয়েছি, পাহারা দিয়ে রেখেছিলাম। তার মানে কি? তার মানে এনসিপি যে 6টা আসন পেয়েছে এটা জামাতের দয়াই। জামাতের যে আপনার শক্তি রয়েছে, রাজনৈতিক শক্তি বলেন, সাংগঠনিক শক্তি বলেন, সেই কারণে, এবং নির্বাচনী খরচও দিয়েছে। তার মানে কি? তার মানে নামে মাত্র এনসিপি 6 জন এমপি, প্রকৃতপক্ষে তারা জামাতের এমপি। আপনাদের কি অফার দিছিল? না, আমাকে অফার দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তো জামাতের সাথে যাওয়ার জন্য, এনসিপির সাথে যাওয়ার জন্য আমার এক প্রকার পায়ে ধরেছিল। মানে ভাই চলেন চলেন চলেন, আজকে তো আমাকে নিয়ে বড় বড় সমালোচনা করে। তো সেই পা ধরার অবস্থা যে সময় করেছিল, সে সময় মনে ছিল না যে রাশেদ খান কোনো ব্যক্তি না, কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না, গুরুত্ব নাই। তখন মনে ছিল না। তা আমার যদি গুরুত্ব না থাকবে, তাহলে ভাই আমার এই হাত পা ধরতে হয় কেন জোট করার জন্য? নাহিদ ইসলাম, এরপরে হাসনাত এবং সার্জিস, তারাও তো আমাকে এক প্রকার অনেক অনুরোধ করেছিল। আমাকে প্রায় বলা যায় যে মানে সবাই, গণ অধিকার পরিষদের সবাই প্রায় রাজি হয়ে গিয়েছিল যে এনসিপির সাথে জোট করবে। এনসিপির সাথে জোট মানে কি? এনসিপি জামাতের সাথে চুক্তি করে রেখেছিল যে তারা এই 4-5টা দল নিয়ে আগে নিজেরা জোট করবে, এরপর জামাতের সাথে গিয়ে বার্গেনিং করবে, বেশি বেশি আসন নিবে। তো আমি তো সেইটা জানতাম, তাদের দুষ্টামি তো আমি জানতাম। তো সেই সময় নাহিদ ইসলাম আমাকে অনেক অনুরোধ করলো যে ভাই আসেন জোট করি। আমি বললাম না। আমি নাহিদ ইসলামকে প্রশ্ন করেছিলাম যে এই জোটের রূপরেখা কী? সে আমাকে বলল যে এটা তৈরি করা। আমি বলছি না, আগে তৈরি করো, তারপরে তুমি আমাকে অন্ধ করে রেখে তো জোট করতে পারো না। বিএনপির সাথে 2022 সাল থেকে যুগবাদ আন্দোলনে আসি, আর এখন হুট করে বললা তোমার সাথে জোট করব। তো ওই সময় গণ অধিকার পরিষদের অনেকে আমার উপর নাখোশ হয়েছিল। আচ্ছা, আমাকে আমাকে প্রশ্ন করেছিল যে আমার কারণে, ওই সময় এবি পার্টির মঞ্জু ভাই বলেছিল যে রাশেদ তোমার কারণে এই জোট হলো না, আমরা মনে রাখবো। তো একটি টকশো শেষে আমি, মঞ্জু ভাই আমাকে বলছিল যে আমরা তো জামাতের সাথে গিয়েছি তোমার কারণে, তুমি বাধ্য করেছো। তুমি যদি জোটে রাজি হইতে, তাহলে হয়তো আমরা কারোর সাথে যাইতাম না। আমি তো জানতাম যে এনসিপি কি জিনিস। এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়েম সাহেব বিএনপির সাথে যুগবাদ আন্দোলনে ছিল, তাকে কথা দিল, এমনকি আমার সামনেই বলেছিল যে আমরা আর যার সাথে যাই, আমরা জামাতের সাথে যাব না। নাহিদ ইসলাম নিজে কথা দিয়েছিল। আপনি শোনেন নাই যে হাসনাত কায়েম সাহেব পরবর্তীতে কি বলল? যে সময় তারা জামাতের সাথে চলে গেল এনসিপি, হাসনাত কায়েম সাহেব বলেছিল যে এনসিপি জাতির সাথে কি প্রতারণা করেছে, জাতির কি ক্ষতি করেছে, সেটা এনসিপিও জানে না। তো আমি একই কথা বলতে চাই সেই অ্যাডভোকেট হাসনাত কায়েমের ভাষায়, এনসিপি জাতির বড্ড ক্ষতি করেছে জামাতের সাথে জোট করার মাধ্যমে। এনসিপির সুযোগ ছিল এই বাংলাদেশে প্রধান বিরোধী দল হওয়ার, এমনকি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারত। এতে লাভবান কি জামাত? অবশ্যই জামাত হয়েছে। যেমন রিফাত রশিদ বলছিল ওই দিন যে এনসিপি জামাতের সাথে যাওয়ার কারণে জামাত 30টা সিট বেশি পেয়েছে বা এরকম কিছু। না, বিষয়টা আসলে অন্যরকম।
সেটা হলো যে এনসিপির একটি ভোট ব্যাংক তৈরি হয়েছিল, যেহেতু তাদের নেতৃত্ব মেনে এদেশের তরুণ সমাজ, এদেশের জনগণ রাজপথে নেমেছিল। পরবর্তীতে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছে সত্য, কিন্তু এনসিপির একটি ভোট ব্যাংক তৈরি হয়েছিল। কিন্তু জামাতের সাথে যে সময় গেল, তো মানুষ মনে করলো আরে জামাত যেহেতু নেতৃত্ব দিচ্ছে এই জোটের, আমরা তাহলে যদি করতেই হয় জামাতই করবো, এনসিপি কেন করব। তারপর থেকে মূলত এনসিপির খরা। আচ্ছা, এনসিপির এখন সাংগঠনিক সক্ষমতা বলতে জামাতের যে সক্ষমতা সেটা, জামাত যদি জনবল সরবরাহ করে এনসিপির সমাবেশ সফল হয়, আর সরবরাহ না করলে সেটা ব্যর্থ হয়। যেটা তো আমরা ওই যে মাহফুজ ভাইয়ের বক্তব্য তো শুনলাম জামাতের নেতা, যে আমরাই তো পাহারা দিয়ে পাশ করিয়েছি। এই কথাগুলো কেন বলতেছে? ভবিষ্যতে যে সময় এনসিপি এবং জামাতের জোট থাকবে না, তখন আপনি দেখবেন যে এনসিপির কী অবস্থা। এনসিপি যদি এখন জামাত জোট ছাড়ে, তাহলে আমি এতটুকু বলতে পারি আগামী 5 বছরের মধ্যে জামাতকে এনসিপি ছাড়িয়ে যাবে। আর যদি জামাতের সাথে জামাতের নেতৃত্ব মেনে এনসিপি জোটে থাকে, তাহলে এনসিপি ডে বাই ডে ছোট হবে, ক্ষুদ্র হবে। একসময়, এখন তো মানুষ কেউ বলতেছে না যে এটা নাহিদ ইসলামের দল, দেখবেন এটা ওয়ান ম্যান পার্টি হবে, নাহিদ ইসলামের পার্টি হবে এনসিপি আগামী 5 বছর পরে, যদি জামাতের সাথে থাকে। ওই বড় বট গাছের ছায়ার নিচেই আরেকটা গাছ জন্মায় না, বড় হয় না। তো এনসিপির অবস্থা তাই হয়েছে। দেখেন আমি যে তথ্য পেয়েছিলাম, এটা একটু শেষ করি। আমি যে তথ্য পেয়েছিলাম যে এনসিপি এখন স্বতন্ত্র অবস্থা নিতে যাচ্ছিল। জামাতের কিছু এজেন্ট এনসিপির মধ্যে আছে, এনসিপির পদে আছে। এনসিপির মধ্যে তো 80% মোটামুটি জামাত শিবিরের সাবেক কর্মী। তো নাহিদ ইসলামরা বা তাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা একটু স্বতন্ত্রভাবে মুভ করি, হ্যাঁ, নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করি। তো এই তথ্য জামাতের নেতাদের কাছে লিক করে দিয়েছে যে এনসিপিতে এখন স্বতন্ত্র অবস্থান নিতে যাচ্ছে। এই কারণে জামাতের আমির রূপায়ণ কার্যালয়ে এসে হাজির, এবং সে এই কথা বলল যে আমরা শুনতে পাচ্ছি যে এনসিপি নাকি বের হয়ে যাচ্ছে। না, এনসিপি জামাত থেকে কখনোই বের হবে না। তার মানে কি? তার মানে জামাতের আমির এনসিপিকে কখনোই বড় হতে দিবে না। যে সময় অফিসে চলে আসলো, তো এনসিপির নাহিদ ইসলামরা তো মনে করলো আর জামাতের আমির কত বড় পীর, অফিসে চলে আসে। বিএনপির তো কেউ এইভাবে আসে না, আসবেও না। হ্যাঁ, তো জামাত এই অভিনয়টা ভালো পারে। যে সময় কেউ গুস্সা করে, রাগ করে, অভিমান করে, সেই মানে প্রেমিকের মতন আসলে প্রেমিকা অভিমান ভাঙাইতে আসলে জামাত ইসলাম ভালো পারে। তো গতকাল আসলে আমার কাছে মানে এটি হয়েছে না, গতকাল যেহেতু জোট ভেঙে যাচ্ছিল, এনসিপি এবং জামাত আলাদা হয়ে যাচ্ছিল, এবং তারা বুঝতেছিল জামাত ইসলাম। এবং আরেকটি বড় বিষয় আছে, এই যে কর্নেল অলি আহমেদকে কেন আসলে রাষ্ট্রপতি প্রার্থী করলো, একটাই কারণ যে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, একজন বীর মুক্তিযোদ্ধাকে তারা এইভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নমিনেশন দিয়ে তারা প্রমাণ করতে চেষ্টা করলো যে আমরা এখন আর ওই স্বাধীনতা বিরোধী না। কিন্তু আপনার গায়ে এসে যে সময় একটা দাগ লেগে যায়, ওই দাগটা কিন্তু সার্জারি করলেও পুরোপুরি যায় না। তো জামাত ইসলামের অবস্থা আসলে একই রকম। কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করলেই কি মানুষ বলবে যে 71-এ জামাতের ভূমিকা ইতিবাচক ছিল? এরপরে ঠিক এই 24-এর যারা আসলে গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদের একটি অংশের সৃষ্ট দল এনসিপি। হ্যাঁ, তো এই এনসিপিকে এতগুলো আসন কেন ছাড়লো জানেন? এই যে প্রায় 35টা আসন ছেড়েছিল না, এবং তাদের নির্বাচনী খরচ দিল, একটাই কারণ, ওই 71-এর দায়টা মোছা। কিন্তু নাহিদ ইসলাম যে কথা বলে গেছে যে 71-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না, তার মানে কি? যদিও পরবর্তীতে গেছে, তার মানে 71-এর দায়টা বিশাল একটি ব্যাপার। এই জোটের ভবিষ্যৎ কি? মানে এনসিপি এবং জামাত জোটের ভবিষ্যৎ বলতে, জামাত তো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের অন্ধ সমর্থক কর্মী এগুলো আছে, এটা সত্য। সেটা আপনি যদি বলেন 10%, 5%, যেটি বললেন না কেন আছে। কিন্তু এনসিপির কোনো ভবিষ্যৎ এই মুহূর্তে জামাতের সাথে থাকা অবস্থায় নাই। দেখেন, মানে একসাথে দুইটা গাছ, একটা বড় হয়ে গেলে আর একটা ছোটো গাছ লাগাইলে ওইটা ওই মানে আলো বাতাস ঠিক মতো পায় না, তো বড় হয় না। তো এনসিপির অবস্থা তাই হয়েছে। জামাতের সাথে থাকলে এনসিপির কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ, এটা হয়তো মানে এনসিপির লোকজন কিছু মনে করতে পারে, তাহলে কি রাশেদ ভাই মানে আলাদা করার জন্য এটা চাচ্ছে? আরে ভাই, আলাদা না করলে আপনি রোদ পাবেন, আপনি আলো পাবেন, বাতাস পাবেন, আপনি বড় হইতে পারবেন। মানুষ দেখবে যে আপনি জামাতের নেতৃত্বে, তাহলে মানুষ কেন আপনার নেতৃত্ব মেনে দল করতে আসবে? মানুষ তো বলবে যে বড়টার সাথেই যাই, তাই না? সুতরাং এনসিপির আসলে এই মুহূর্তে আসলে সবথেকে জীবনের বড় ভুল যদি বলেন এনসিপি, সেই ভুলটা হলো জামাতের সাথে জোটে যাওয়া। 300 আসনে এককভাবে প্রার্থী দিলে তারা পরবর্তীতে ইমরান খানের মতন কিন্তু ভালো কিছু করতে পারত। নাহিদ ইসলাম বাংলাদেশের ইমরান খান হতে পারত, সেই সুযোগটা ছিল, কিন্তু এই সুযোগটা জামাত চক্রান্ত করে নষ্ট করেছে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। একজন সিনিয়র সাংবাদিক,
এই প্রশ্নটা আপনাকে করব কিনা বুঝতেছি না, তারপরেও করি। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল উনি আপনাকে একটা টক শোতে বলছিলেন যে আপনি রাশেদ খান আওয়ামী লীগের সময় যেমন হাসানুল হক ইনু ছিল, এই বিএনপির সময় রাশেদ খান হাসানুল হক ইনুর জায়গাটাই রিপ্লেস হচ্ছে। দেখেন, আমি গতকাল আরটিভিতে মাসুদ কামাল ভাইয়ের সাথেই ছিলাম। তো টকশোতে ঢোকার আগে তো তিনি আমাকে অনেক প্রশংসা করলেন। তিনি আমাকে বললেন যে বেশ ভালো বক্তব্য হচ্ছে, ঠিক আছে সব কিছু। এবং তিনিও তো সমালোচনা করেন জামাতের, এনসিপির। তাহলে তিনি জামাতের সমালোচনা করলে তিনি ইনু হন না, আর আমি জামাত এনসিপির গঠনমূলক সমালোচনা করলে আমি ইনু হয়ে যাই? আমি জানি না। তবে আমার একটা মানে হিস্ট্রি মাথায় মাঝে মধ্যে ভাসে, একটা স্মৃতি আর কি, যে সময় ৭১ টেলিভিশন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারজানা মিথিলা আমাকে ডেকে নিয়ে নানানভাবে মানে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। ওই শোতে আবার মাসুদ কামাল ভাই ছিল। তো আমি সেগুলো মনে করিয়ে দিতে চাই না। জাস্ট এতটুকু হিন্টস দিলাম যে আমি সেগুলো মনে করিয়ে দিতে চাই না যে ওই সময় মাসুদ কামাল ভাইয়ের ভূমিকাটা কী ছিল। হ্যাঁ, তিনি এখন তার মতন কথা বলছেন, দু একজন মানুষ কথা বলতে চায় বলবে, আমি সেটা নিয়ে সমালোচনা করতে চাই না। তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো, মানে দেখা সাক্ষাৎ হইলেও তো ভালো কথা বলেন, আমিও বলি। আমি সবসময় সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে আমার ভাল লাগে আর কি। এবং তিনি এই কথা বলেছিল, আমি শুনেছি। দেখেন, এখন এই যে এনসিপির নেতারা, মানে জামাতের মুখপাত্র এনসিপি এবং তাদের নেতারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী, তার কন্যাকে নিয়ে গালিগালাজ করে নাই? তো আমি এর প্রতিবাদ জানিয়েছি। মানে এই যে গালির প্রতিবাদে আমি যে সময় এগুলো নিয়ে সমালোচনা করি, আমি তখন খারাপ হয়ে যাই, তাই না? তাহলে সমালোচনা করা যাবে না। এনসিপি যা বলবে সেটাই সত্য ধরে নিয়ে বসে থাকতে হবে। জামাত যে প্রতিদিন গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরপরে আপনার নানানভাবে বিএনপিকে ভিলিফাই করার চেষ্টা করছে, এগুলোর কোনো উত্তর দেওয়া যাবে না। মানে এই যে গণঅভ্যুত্থানের যে হিস্ট্রিগুলো আমি আগে বলেছি, তো এই হিস্ট্রিগুলো তো খুব কম মানুষই জানে। আমি জানি বলে আমি এগুলো বলতে পারি। আর এইগুলো বলার মাধ্যমে আসলে ওদের কাউন্টারটা সৃষ্টি হয়। ওরা যেটা বলে ওদের ওইগুলো আর ধপে টেকে না। তো এইগুলো মাসুদ কামাল ভাই কেন খারাপভাবে নিয়েছিলেন আমি জানি না। আমার কাছে মনে হয় ওই সময় তিনি কোনো একটা প্রেক্ষাপট বিবেচনায় হয়তো কোনো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল টকশোতে, হ্যাঁ, সেই বিবেচনায় তিনি উত্তর দিয়েছিলেন। বাট এখন তার বক্তব্য, গতকালও তো আমার সাথে শত ছিল, তার বক্তব্য আমার কাছে এরকম মনে হয়নি। মানুষ তো আসলে অনেক সময় এক বক্তব্য দিয়ে বা মুখ দিয়ে বের হয়ে আসে। তো সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। আমি আমার রাজনীতি করছি, আর আমি তো বিএনপি করছি, আমি তো অন্য কোনো দলে নাই। আমার ভালো লেগেছে বিএনপি, আমি বিএনপিতে যোগদান করেছি। পড়াশোনাটা শেষ করবেন না? পড়াশোনা শেষ করছিলেন, পরে এমবিএ করছিলেন? পরে আমি তো গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমি পড়াশোনা শেষ বলতে এমবিএ ফাইনাল সেমিস্টার, সময় তো আপনি জেলে গেলেন, ফাইনাল সেমিস্টার, ওইটা আমি শেষ করতে পারি নাই। এর কারণটা হলো যে আমার হাতে দুইটা অপশন ছিল। আমি কি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিব, নাকি আমি এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেবো। এমবিএ মানে তো বোঝেন, এটা তো এত সহজ পড়াশোনা না, তাই না? আবার তো কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, ফাইন্যান্স, সেই তো এগুলো তো অনেক কঠিন পড়াশোনা। তো আমি তো মানে আমার মূল পড়াশোনা তো শেষ করেছি, যেটা গ্র্যাজুয়েশন। এটা করলে তো আর পড়াশোনা না করলে সমস্যা নাই। পিএইচডি বলেন, আর আপনার এই যে এমফিল বলেন, আর এই যে মাস্টার্স বলেন, এগুলো না করলে তো প্রবলেম না। মূল তো আপনার গ্র্যাজুয়েশন পর্যন্ত, সেটা আমি করেছি। তো আমি সেই চিন্তা আমার মাথায় ছিল যে এটা অপশনাল, এটা আমি না করলেও সমস্যা নেই। আমার পরবর্তী জীবনে এইটার কারণে আমি কোথাও আটকে যাব, এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না। এটা শুধু বাংলাদেশে না, সকল দেশে গ্র্যাজুয়েশনটাই মেন। আমি সেটা করেছি। তখন এমবিএ যদি আমি করার জন্য আন্দোলনটা আমি ছেড়ে দিতাম, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো আসলে সেই কোটা সংস্কার আন্দোলন সফল হতো কি না সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ ওই সময় একদম লিডিং নেতৃত্বের জায়গায় আমি ছিলাম, মানে একদম আমি যেহেতু ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম তো, এবং হাসান আল মামুন সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় তার কিছু কৌশলগত অবস্থান ছিল, পারতো না। হ্যাঁ, নানানভাবে আরও অনেক ঘটনা আছে। হাসান আল মামুনের কোনো দোষ দিব না আমি, মানে ছাত্রলীগের সে সহসভাপতি ছিল, তাকে আবার আমরা আহ্বায়ক বানিয়েছিলাম আমাদের কৌশলগত কারণে, যে ওই সময়কার বাস্তবতায় ছাত্রলীগের কাউকে যদি আপনি আহ্বায়ক না বানান তাহলে আপনাকে আন্দোলন করতে দিত না। আচ্ছা। এবং ওই সময় যে আমরা 18 সালে স্লোগান দিলাম যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটাও একটি কৌশল ছিল। এই কৌশলটা আমরা প্রকাশ্যে নিয়েছি। তবে আমার প্রশ্ন হলো, আজকে যারা আমাদেরকে মাঝে মধ্যে বলে যে আমরা ওই সময় কেউ শেখ হাসিনাকে মমতাময়ী মা ডেকেছি, কেউ আমরা শেখ মুজিবের নামে স্লোগান দিয়েছি, শেখ মুজিবের স্তুতি গেয়েছি, বন্দনা করেছি। আমার প্রশ্ন হলো, 24 সালে নাহিদ ইসলামরা কেন বলল যে শেখ মুজিবের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই? এই স্লোগান কেন 24-এ দিল?
চব্বিশশো তো একই স্লোগান দিয়েছে, তার মানে কি কৌশল তো তারাও নিয়েছিল। এখন নাহিদ ইসলাম শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এইটা বললে সমস্যা নাই, রাশেদ খান বললেই সমস্যা। মানে রাশেদ খান যা করবে সেটাই সমস্যা। মানে রাশেদ খান কেন জামাতের সমালোচনা করে? তো আপনার এই নাহিদ ইসলামরা কি জামাতের সমালোচনা করে নাই? বরং আমি তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলি। নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস হাসনাতরা তারা জামাতের সমালোচনা করার পরেও কেন শুধুমাত্র এমপি হওয়ার জন্য জামাতের সাথে জোটে গেল? কেন শুধুমাত্র এমপি হওয়ার জন্য জামাতের কাছ থেকে এই নির্বাচনী খরচটা নিল? আমি তো বিএনপির সাথে ছিলাম, 2022 সাল থেকে বিএনপির সাথে ছিলাম। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন করেছি। আমি তো নতুন না বিএনপির সাথে, যে আমি একদম নতুন গিয়েছি। হ্যাঁ, আমার সাথে তো সম্পর্ক ছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা ছিল, বোঝাপড়া ছিল, একসাথে আন্দোলন করেছি। আমি যেতেই পারি বিএনপি। রাশেদ খানকে সবাই চেনে এবং সবাই জানে রাশেদ খান কোন দিকে ছিল, আর গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলনে রাশেদ খানের ভূমিকা কি এটা সবাই জানে। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ দিবেন না? আচ্ছা আচ্ছা, বলেন, আপনি ধন্যবাদটা দেন। না, যারা তখন শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি সর্বশেষ যে কথা বলবো, শোনেন, এই দেশটাকে সবাই এগিয়ে নিতে হবে। হ্যাঁ, আলোচনা থাকবে, কিন্তু সমালোচনা হোক ভালো ভাষায়, সমালোচনা হোক গঠনমূলক ভাষায়। এখন আপনি আমাকে ইট মারলে আমি তো পাটকেল মারবই। আগে কিন্তু আমি মারি নাই। একটি টকশো একদম রিসেন্টলি আপনি দেখেছেন, এনসিপির একজন নেতা, হ্যাঁ, সেই নেতা দেখবেন আমাকে শুরুতে বেয়াদব বলেছে, আমাকে মিথ্যুক বলেছে। এরপরে আমি তাকে একবার কিন্তু প্রথমবার উত্তর দিই নাই, পরের বার আমি তাকে পাল্টা বেয়াদব বলেছি। 10টা কে আগে করলো, সে করলো। এখন সমস্যা হলো যে ওরা আমাদেরকে বেয়াদব বললে সমস্যা নেই, আমি যদি পাল্টা বেয়াদব বলি এটাই সমস্যা। মানে এখন প্রবলেমটা এরকম হয়ে গেছে। এই যে এনসিপি মানে 12 মাস ধরে জামাতের সমালোচনা করলো, জামাতকে উলঙ্গ করলো, সমস্যা নাই। এখন জামাত যে সময় বিদেশিদের সাথে বৈঠক করে বলে যে আমরা তো বলি না যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, তাদের গঠনতন্ত্রেই বলা আছে। এমনকি দেখেন এই জামাত ইসলাম তাদের নির্বাচন ইশতেহারে বলে নাই যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, অথচ গঠনতন্ত্রেই বলা আছে। অথচ এখন জাতীয় সংসদে ভাওতাবাজি করতেছে, আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। তো জামাত ইসলাম যে মুনাফিকিগুলো করে, আমি ব্যাখ্যা বিশ্লেষণ তথ্যপত্র সহিত, হ্যাঁ, কোন নেতা কী বলেছে, অতীতে কী বলেছিল, 1 বছর আগে কী বলেছিল, সেগুলো আমি সামনে এনে মানুষকে মনে করিয়ে দিই। এই জন্য রাশেদ খান খারাপ। আরেকটা কথা বলি, সেটা হলো শহীদ উসমান হাদি। আমরা যাকে শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণে রাখতে চাই। শহীদ উসমান হাদি এনসিপি সম্পর্কে 3টা কথা বলেছিল। আমি আজকে এই শোতে সর্বশেষ বলতে চাই, বাংলাদেশে এনসিপির রাজনীতি দাঁড়াবে না, এমনকি একটা সময় এনসিপি ভ্যানিশ হয়ে যাবে যদি উসমান হাদির এই কথার উত্তর মানুষের সামনে হাজির এনসিপি না করতে পারে। সেই কথা কী ছিল? এনসিপির 3টা অপরাধ শহীদ উসমান হাদি চিহ্নিত করেছিল। প্রথমত, এনসিপি আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ যেমনিভাবে 71কে কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। 2 নম্বর বলেছিল যে এনসিপি দুর্নীতি করেছে, বিশাল বড় অপরাধ কিন্তু। আর টিআইবি তো বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ হয়েছে, দুর্নীতি হয়েছে। তার মানে কি এই ঘুষ দুর্নীতি কারা করেছিল? আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে তাদের এপিএস, তাদের পিও, কারোর বিরুদ্ধে নগদের কেলেঙ্কারি, কারোর ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে এত এত টাকার কেলেঙ্কারি, কোনো সমন্বয়কের বিরুদ্ধে ডিসিএসপি নিয়োগের কেলেঙ্কারি শুনেছি না? তো সেই দুর্নীতির কথা বলেছিল 2 নম্বরে। 3 নম্বরে বলেছিল যে এনসিপি জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করেছে। এই 3টা কথার যদি জবাব এনসিপি মানুষের সামনে হাজির করতে না পারে, তাহলে বাংলাদেশে এনসিপির রাজনীতি দাঁড়াবে না। এবং নাহিদ ইসলামের উচিত হবে শহীদ উসমান হাদি এনসিপি যে 3টা অপরাধ চিহ্নিত করেছিল, সেই 3টা অপরাধের বর্ণনা ব্যাখ্যা করা। অন্যথায় যে আপনি বলেন হাদি ভাইয়ের বিচার চাই, মানুষ কিন্তু হাসে যে হাদি ভাই তো আপনাকে বলেছিল যে এনসিপি দুর্নীতিবাজ, ওইটা আগে উত্তর দেন। হ্যাঁ, উসমান হাদির বিচার তো আমরাও চাই, মানে তার যে হত্যা করা হলো, তাই না? যারা হত্যা করলো বিচার চাই। এমনকি বিএনপি সরকারকে দেখেন, এই যে ভারত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করছে যে আসেন ভারতে সফর করে যান, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে শেখ হাসিনা এবং শহীদ উসমান হাদির খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের অবস্থানটা কি সেটি জানার পরেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, মানে কোনো দল না, বাংলাদেশ। দেশের জনগণের বাইরে গিয়ে বিএনপি দেশ চালাবে না। তো আমার সর্বশেষ কথা হলো যে আপনি সারাদিন ভারতের সমালোচনা করবেন, আর রাতের অন্ধকারে ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করবেন আর বলবেন যে বাবা এটা গোপন রাখো। এই জামাত ইসলাম সম্পর্কে আমি কথা বলি, তো এই জন্য আমি অপরাধী। তো এই অপরাধে যদি জামাত ইসলাম এবং এনসিপির লোকজন আমার গালি দেয়, আমার সমস্যা নেই, কিন্তু আমার কথা হলো তারা তো একে অপরের বিরুদ্ধে যে কথাগুলো বলে গেছে,
সেগুলো কেন বলেছিল? এটাই কি আদর্শ? এটাই কি সংস্কার? যে আপনি আপনার প্রয়োজনে জামাতকে গালি দিবেন, আপনার প্রয়োজনে জামাত এনসিপিকে গালি দিবে, এরপরে আপনি বলবেন যে এটা সংস্কারের জোট। এই মুহূর্তে যে লং মার্চের কথা সামনে আসতেছে না, এই লং মার্চগুলো তারা যে করবে, শোনেন, পুলিশি নিরাপত্তায় সরকারের পতন হয় না। পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবেন আর বলবেন জনগণ নেমে আসো, তো নেমে আসলে কি করবেন? জনগণ কি নামবে আপনাদের আহ্বানে? কেন নামবে? নাহিদ ইসলাম নিজেই তো বিশ্বাস করে না এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান, কোনো আন্দোলন, কোনো বিপ্লব সফল হবে। জামাতের আমির তো 36 দিনের যে বিপ্লব, একদিনের জন্য মাঠে নেমেছিল। তো 71 তো নামে নাই, দেশের বিরুদ্ধে গিয়েছিল। এখন তাদের আফসোসটা কি জানেন? যে 71-এ নামতে পারলাম না, 24-এ নামতে পারলাম না। সুতরাং এই 24-কে এখন খাটো করতেছে এইভাবে যে 24-এ কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধের রিহার্সেল হয়েছিল। সামনে যুদ্ধ হবে, কার সাথে যুদ্ধ লাগাবেন? ভারতের সাথে? তো আপনি তো ভারতীয় কূটনীতিকের সাথে রাতের অন্ধকারে বৈঠক করেন এবং তাকে গোপন রাখার জন্য অনুরোধ করেন। তার মানে কি? তার মানে জামাত ইসলাম বাংলাদেশে প্রতারণা, ভাওতাবাজি, ধূর্তামি করতেছে। এগুলো জাতির সামনে আমি হাজির করার কারণেই রাশেদ খান ভালো না, রাশেদ খান খারাপ, ওকে এনসিপি ভালা নিয়েই থাকো। জি, রাশেদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।